সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। দশম শ্রেণীর ভেদ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এটি ভেদের তৃতীয় ক্লাস। আগের ক্লাসগুলিতে আমরা ভেদের থিওরি পোর্শন ও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমি কোষে দেখি 13তে যে লেখা অঙ্কগুলি আছে সেগুলি কিভাবে করা হবে সেই নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো ভেদ তত্ত্বের সাহায্যে কিভাবে সমাধান করা হবে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। এই অঙ্কগুলো কিভাবে করা হবে ভালো করে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে তোমরা দেখবে। দেখো, আমরা আগেও অনেক ধরনের লেখা অঙ্ক করেছি বিভিন্নভাবে, কখনো ত্রৈরাশিক পদ্ধতিতে, তো কখনো ঐকিক নিয়মে বা বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমরা অঙ্ক করেছি। এখন সেই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে ভেদের সাহায্যে, ভেদকে প্রয়োগ করে অঙ্ক করব, খুব সহজেই অঙ্কগুলো করা যায় ভেদের সাহায্যে, সেগুলোই আজকে আমরা দেখে নেব কিভাবে করব। একটা অঙ্ক দেখো কি বলেছে, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে এই অঙ্কটাকে আমরা ভেদ প্রয়োগ করে কিভাবে করব সেটা দেখে নেব। এখানে দেখো কি কি দেওয়া আছে, কৃষক সংখ্যা, দিন সংখ্যা আর জমির পরিমাণ, এই 3 ধরনের বিষয় আছে। একটা হচ্ছে কৃষক সংখ্যা, আরেকটা হচ্ছে দিন সংখ্যা, আর একটা কি আছে, জমির পরিমাণ। এখানে আমরা এই কৃষক সংখ্যাকে একটা চলরাশি দিয়ে প্রকাশ করতে পারি, দিন সংখ্যাকে অন্য আরেকটা চলরাশি দিয়ে প্রকাশ করতে পারি, এবং জমির পরিমাণটাকেও একটা চলরাশি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এবার সেই চলরাশিগুলোর মধ্যে ভেদ সম্পর্কটা আমাদের দেখতে হবে, কী রকম ভেদ সম্পর্কে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, দেখো ধরে নিচ্ছি, ধরি কৃষক সংখ্যা সমান ক্যাপিটাল এ, এটা কি একটা চলরাশি, দিন সংখ্যা সমান ক্যাপিটাল বি এবং জমির পরিমাণ সমান ক্যাপিটাল সি। এই প্রত্যেকটাই এ, বি এবং সি, এগুলো সবগুলোই কি এক একটা চলরাশি। এবার আমরা এইগুলোর মধ্যে ভেদ সম্পর্কটা দেখব। এখানে দেখো প্রথমে কি আছে, কৃষক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ, তিনটেই দেওয়া আছে। তারপরে বলেছে এতজন কৃষক, 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে, কোনটা বের করতে হবে, দিন সংখ্যাটা আমাদের কোনটা বের করতে হবে, দিন সংখ্যা কত দিনে। এই দিন সংখ্যার সঙ্গে বাকি যে দুটো আছে, কৃষক সংখ্যা এবং জমির পরিমাণ, কী রকম ভেদ সম্পর্কে আছে আমরা সেটা দেখে নিচ্ছি। তাহলে দিন সংখ্যার সঙ্গে প্রথমে কৃষক সংখ্যার সম্পর্কটা দেখব, তারপর দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্কটা দেখব, ভেদ সম্পর্ক। ভালো করে একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। ধরো কোনো একটা জমি পরিমাণ আমরা যদি ফিক্সড রাখি, একটা জমির পরিমাণ ফিক্সড আছে, ধরো 5 বিঘা জমি, সেই জমিটা আমি যদি বেশি আমাকে চাষ করতে হবে, ধরো বীজ রোপণ করতে হবে, ওই 5 বিঘা জমিতে আমি যদি বেশি সংখ্যক কৃষক লাগিয়ে দিই, কৃষক ব্যবহার করি, তাহলে আমার কি খুব কম সময়ে কম দিনে হবে। আমি যদি কম সংখ্যক কৃষক কাজে লাগাই তাহলে আমার বেশি দিন লাগবে ওই 5 বিঘা জমি চাষ করতে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা আর কৃষক সংখ্যা দুটো ব্যস্ত সম্পর্কে আছে, তার মানে ব্যস্ত ভেদে আছে। আর লিখব কি, যেহেতু দিন সংখ্যা কৃষক সংখ্যার সঙ্গে
ব্যস্ত ভেদে থাকে যখন জমির পরিমাণ স্থির থাকে। এটাকে আমরা অঙ্কের ভাষায় কীভাবে লিখব? বি ভ্যারিজেজ 1/a। ব্যস্তভেদ মানে কি? 1/a ভ্যারিজেজ। তাহলে বি মানে দিন সংখ্যা কি দিয়ে প্রকাশ করছি? বি দিয়ে। আর কৃষক সংখ্যা কি দিয়ে? এ দিয়ে। তাহলে বি ভ্যারিজেজ 1/a যখন সি ধ্রুবক। সিটা হচ্ছে কি? জমির পরিমাণ। এবার আমরা কি দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সম্পর্কটা দেখব যখন কৃষক সংখ্যাটা ধ্রুবক থাকবে। এবার দেখো, আমরা কৃষক সংখ্যাটাকে যদি ফিক্সড রাখি, মানে যে সংখ্যক কৃষক আমরা ব্যবহার করছি জমিতে চাষ করার জন্য, সেই সংখ্যাটাকে যদি ফিক্সড করে দিই, স্থির করে দিই, তখন যদি বেশি জমি চাষ করতে হয় আমাকে বেশি দিন সময় লাগবে, কম জমি চাষ করতে হলে কম দিনে হয়ে যাবে। তাহলে জমি দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণ কীরকম সব ভেদে থাকবে? সরল ভেদে, একটা বাড়লে অন্যটা বাড়ছে, একটা কমলে অন্যটা কমছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে আবার লিখব যে দিন সংখ্যার সঙ্গে, যেহেতু দিন সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল ভেদে থাকে যখন কৃষক সংখ্যা স্থির, তাহলে এটাকে গণিতের ভাষায় কীভাবে লিখব? বি ভ্যারিজেজ সি। সরল ভেদে আছে, দিন সংখ্যা হচ্ছে কি বি, আর জমির পরিমাণ কি সি। তাহলে বি ভ্যারিজেজ সি যখন এ ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে আমরা দুটো সম্পর্ক পেলাম, একটা কি বি ভ্যারিজেজ 1/a যখন সি ধ্রুবক, এবং আরেকটা পেয়েছি কি বি ভ্যারিজেজ সি যখন এ ধ্রুবক। এবার আমরা যৌগিক ভেদের যে উপপাদ্য শিখেছিলাম, মনে আছে প্রত্যেকের তোমাদের? সেটা থেকে লিখব যে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই কি বি ভ্যারিজেজ 1/a, আরেকটা কি পেয়েছি বি ভ্যারিজেজ সি। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে কি পাব? বি ভ্যারিজেজ, এই দুটোর গুণফল 1/a আর সি। তাহলে 1/a ইন্টু সি যখন এ ও সি উভয়ই পরিবর্তনশীল। তাহলে বোঝা গেল যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাচ্ছি? বি ভ্যারিজেজ 1/a ইন্টু সি। এবার দেখো, এখানে এই সমানুপাতিটা অর্থাৎ ভ্যারিজেজ, এই সাইনটাকে আমরা তুলে দেবো, তার জন্যে একটা ধ্রুবক আসবে। তাহলে এটাকে লিখতে পারি কি, সরল ভেদের যে সংজ্ঞা ছিল বা ডেফিনেশন ছিল, সেখান থেকে আমরা কি জানি? এ ভ্যারিজেজ বি থাকলে এ সমান কি কে ইন্টু বি। কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানেও সেই রকমভাবে বি ভ্যারিজেজ 1/a ইন্টু সি আছে। এটাকে আমরা কি লিখতে পারি? বি সমান কে ইন্টু সি/এ। এখানে এই কেটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেছে? তাহলে বি সমান কি পেলাম? কে ইন্টু সি/এ। এটা হচ্ছে কেটা অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দেব। এবার দেখো অঙ্কে কি বলেছে? 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, কৃষক সংখ্যা মানে কোনটাই? এ, এর মান কত? 15। তখন দিন সংখ্যা মানে বি, বি এর মান কত? 5। আর জমির পরিমাণ মানে সি, সি এর মান কত? 18। তাহলে এ সমান যখন 15, ভি সমান 5, তখন সি সমান কত? 18। তাহলে আমরা এই যে 1 নম্বর যেটা দিয়েছি, ওখানে এ, পি এবং সি প্রত্যেকটার মান বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর থেকে পাইব এর জায়গায় কত বসাবো? 15, ভি এর জায়গায় কত? 5 এবং সি এর জায়গায় 18। তাহলে বসিয়ে দিই বি সমান, বি মানে কত? 5 সমান কে ইন্টু সি/এ, সি মানে কত? 18/15। তাহলে এখান থেকে কে সমান কত পাবো?
দেখো 15টা নিচে ছিল, 5টা উপরে, তাহলে 5 ইন্টু 15/18। এবার এখানে কাটাকাটি হয়ে যাবে, 3 দিয়ে 5 আর 18কে কাটলে 6, তার মানে গুণ করে দিলে 25/6। তাহলে আমরা কে সমান কত পেলাম? 25/6। এটা কে এর মান। এই মানটা আমি 1 নম্বর যেটা দিয়েছিলাম সেখানে যদি কে এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমি এই তিনটে চলরাশি বি, সি এবং এদের মধ্যে একটা সম্পর্ক পাব। তাহলে আমি কি করব, এবার 1 নম্বরে কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে লিখব, এবার 1 নম্বরে কে এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি? বি সমান কে এর জায়গায় কত বসাবো? 25/6। তাহলে বি সমান 25/6 ইন্টু কত আছে? c/a। তাহলে পেয়ে গেলাম বি সমান 25/6 ইন্টু c/a। এটাকে একটা নাম্বারিং করে দিতে পারি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এবার দেখো অঙ্কে যে আমাদের বলেছে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন। তাহলে কতজন কৃষক? 10 জন। কত বিঘা জমি? 12 বিঘা জমি। তাহলে এখানে কৃষক সংখ্যা মানে কি? এ, সেটা কত দেওয়া আছে? 10, এবং জমির পরিমাণ সেটা সি, সেটা সমান কত দেওয়া আছে? 12। তাহলে আমাদের কোনটা বার করতে হবে? বি এর মানটা। তাহলে এই যে 2 নম্বর যেটা পেয়েছি, এখানে এ এবং সি এর মানটা বসিয়ে দিলে আমরা বি এর মান পেয়ে যাব, মানে দিন সংখ্যা। তাহলে এখানে 2 নম্বরে বি সমান কী হবে? 25/6 ইন্টু c/a ছিল, তাহলে সি এর জায়গায় কত বসবে? 12, আর এ এর জায়গায় 10। এবার এটা কাটাকাটি হবে, 10 আর 25 5 দিয়ে কাটবে, 10কে 5 দিয়ে কাটলে কত হয়? 2, আর 25কে 5 দিয়ে কাটলে 5, 6 দিয়ে 12কে কাটবে, কাটলে কত হয়? 2, 2 দিয়ে 2 আর 2 পরে নিচে কেটে যাবে, তাহলে কত থাকছে? 5। তাহলে আমরা বি সমান কত পেলাম? 5। বিটা কি? দিন সংখ্যা। বি চলরাশি, দিন সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে কত দিন সময় লাগবে? 5 দিন। উত্তরটা লিখে দেব। তাহলে বোঝা গেছে অঙ্কটা। এই রকমভাবে আমাদের এই অঙ্কগুলো ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে। এবার আমি আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। কি বলছে? গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1/2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এই অঙ্কটা কি বলেছে? গোলকের আয়তন এবং গোলকের ব্যাসার্ধের মধ্যে ভেদ সম্পর্কটা বলে দেওয়া আছে। 3টে গোলক ছোট ছোট, তাদের ব্যাসগুলো দেওয়া আছে, 3টে গোলকের ব্যাস। সেই 3টে গোলককে গলিয়ে কি করা হয়েছে? একটা নতুন গোলক তৈরি করা হয়েছে। সেই নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা গোলকের যে অধ্যায় ছিল পরিমিতিতে, সেখানে করেছো। সেটা তোমরা পরিমিতিতে গোলকের আয়তনের সূত্র ইউজ করে করেছিলে। এখানে আমাদের কি করতে হবে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। ভেদের সাহায্যে এই অঙ্কটা কিভাবে করব আমরা দেখে নিই। দেখো, প্রথমেই বলে দেওয়া আছে কি? গোলকের আয়তন আর ব্যাসার্ধের মধ্যে ভেদ সম্পর্কটা বলে দেওয়া আছে আমাদের। তাহলে গোলকের আয়তন এবং গোলকের ব্যাসার্ধ এই দুটোকে দুটো চলরাশি দিয়ে প্রকাশ করতে হবে প্রথমে। তাহলে আমরা প্রথমে কি করব? ধরে নেব যে গোলকের ব্যাসার্ধ আর গোলকের আয়তন। তাহলে ধরে মনে করি আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘন মিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, স্মল আর, তার আয়তন কত হবে? ক্যাপিটাল ভি।
এটা আমরা ধরে নিলাম যে প্রথমে ধরে নিচ্ছি স্মল আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ক্যাপিটাল ভি ঘন মিটার, এটা ধরে নিয়েছি। তাহলে এই যে অঙ্কে প্রথম লাইনে যেটা গোলকের ব্যাসার্ধ এবং তার আয়তনের মধ্যে যে ভেদ সম্পর্ক দেওয়া আছে, কীরকম ভেদ সম্পর্ক বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদ। ত্রিঘাত মানে কি? কিউব। তার মানে আয়তনটা যদি ভি হয় সেটা তার ব্যাসার্ধ মানে কোনটা? স্মল আর, তার ঘন মানে কিউব, আর কিউবের সঙ্গে সরল ভেদে থাকবে। তার মানে আমরা লিখতে পারি কি? ভি ভ্যারিজেস স্মল আর কিউ, কারণ ব্যাসার্ধের ত্রিঘাত মানে কত? আর কিউ, সেটা কীরকম ভেদে আছে? সরল ভেদে। তাহলে সুতরাং ভি ভ্যারিজেস স্মল আর কিউ। তাহলে আমরা সেই সরল ভেদের যে সংজ্ঞা, সেখান থেকে আমি লিখতে পারি কি? এখানে ভি সমান কে ইন্টু স্মল আর কিউ। তাহলে এখানে লিখব ভি সমান কে ইন্টু স্মল আর কিউ। কেটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম? যে কোনো একটা গোলকের যদি ব্যাসার্ধ স্মল আর একক হয় তাহলে তার আয়তন ভি সমান কী হবে? কে ইন্টু স্মল আর কিউ। এখানে তিনটে গোলক দেওয়া আছে, তাদের ব্যাসগুলো দেওয়া আছে। এখানে আমরা কি ব্যাসার্ধ ধরেছি, ব্যাসগুলো দেওয়া আছে। প্রথম গোলকটির ব্যাস দেওয়া আছে কত? 1.12 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ বের করে নেব। তাহলে লিখব প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, যেটা দেওয়া আছে ব্যাস 1.12, ওটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে 1.12 ভাজিত 2 এত মিটার সমান কী হবে? 3/2। 1.12টাকে পূর্ণ ভেঙে দিলে 3/2 গুণিত ভাজিত 2 ছিল, এটা গুণিত হয়ে গেলে উল্টে যাবে 1/2 মিটার, মানে 3/4 মিটার। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম কত? 3/4 মিটার। তাহলে আর মানে ব্যাসার্ধ মানে কি? স্মল আর, এটা 3/4। তাহলে এখান থেকে আয়তনটা ভি কী হবে? তাহলে প্রথম গোলকের আয়তন সমান কত হবে? কে ইন্টু 3/4 হোল কিউব, এত ঘন মিটার। এখানে আমরা এই অঙ্কটার জন্যে এখানে কোনো ক্যালকুলেশন করব না, পরে ক্যালকুলেশনটা করব, এটাই রেখে দেবো কে ইন্টু 3/4 হোল কিউব ঘন মিটার। একই রকমভাবে দ্বিতীয় গোলকের ব্যাস দেওয়া আছে কত? 2 মিটার। তাহলে লিখব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাস যদি 2 হয় ব্যাসার্ধ কী হবে? তাকে 2 দিয়ে ভাগ, 2/2 মিটার সমান 1 মিটার। তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন পেয়ে গেছি, এবার আয়তনটা বের করব। অতএব দ্বিতীয় গোলকের আয়তন সমান, আয়তন লিখব দ্বিতীয় গোলকের আয়তন সমান কত হবে? কে ইন্টু 1 কিউব ঘন মিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল? 1 মিটার। তাহলে আয়তন কত হবে? কে ইন্টু 1 কিউব ঘন মিটার। এবার তৃতীয় গোলক, তৃতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে? 2.12 মিটার। তাহলে ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে লিখব তৃতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, যে ব্যাস দেওয়া আছে 2.12 ভাজিত 2, 2.12কে 2 দিয়ে ভাগ করব, সমান কত হবে? 5/2, 2.12কে পূর্ণ ভেঙে নিলে 5/2 ভাজিত 2 ছিল, সেটা গুণিত হয়ে যাবে এবং উল্টে যাবে 1/2। তাহলে এটা কত পাচ্ছি? 5/4 মিটার। তাহলে তৃতীয় গোলকের আমরা কি পেলাম? ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার আয়তনটা বের করব। তৃতীয় গোলকের আয়তন সমান কী হবে? ব্যাসার্ধ যদি 5/4 হয় তাহলে আয়তন কত হবে? কে ইন্টু 5/4 হোল কিউব, এত ঘন মিটার। তাহলে তৃতীয় আমরা এখানে তিনটে গোলকের আয়তন পেয়ে গেলাম। প্রথম গোলকটার আয়তন কত পেয়েছি? কে ইন্টু 3/4 হোল কিউব,
এত ঘন মিটার। দ্বিতীয় গোলকের আয়তন কত পেয়েছি, কে ইন্টু 1/3 ঘন মিটার। এবং তৃতীয় গোলকের আয়তন পেয়েছি কত, কে ইন্টু 5/4 হোল কিউব, এত ঘন মিটার। এবার অঙ্কটা দেখো, বলেছে এই তিনটে গোলককে গলিয়ে আমরা একটা বড় নতুন গোলক তৈরি করেছি। এই তিনটে গোলককে গলিয়েই করা হয়েছে নতুন গোলকটা। সেই নতুন গোলকটার ব্যাসের দৈর্ঘ্য কত সেটা আমাদের জানতে হবে। আমরা প্রথমে নতুন গোলকটার ব্যাসার্ধ যদি পেয়ে যাই, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। কি করব, নতুন গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নেব। তাহলে লিখব যে ধরি নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স মিটার। এটা ধরে নিলাম। কি ধরে নিলাম না, নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে নতুন গোলকের আয়তনটা পেয়ে যাব। অতএব নতুন গোলকের আয়তন সমান, আয়তন কী হবে, ব্যাসার্ধ যদি এক্স হয় তার আয়তন হবে কে ইন্টু এক্স কিউ ঘন মিটার। তাহলে আমরা নতুন গোলকটার আয়তন পেলাম কত, কে ইন্টু এক্স কিউ ঘন মিটার। এই নতুন গোলকটা কিভাবে পাওয়া গেছে, তিনটে যে গোলক ছিল সেগুলো গলিয়ে এই বড় গোলকটা তৈরি করা হয়েছে। তাহলে এই তিনটে গোলকের মোট আয়তন এই নতুন গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি শর্তানুসারে কে ইন্টু এক্স কিউ সমান এই তিনটে গোলকের আয়তনের সমষ্টি। প্রথম গোলকটা কত ছিল, কে ইন্টু 3/4 হোল কিউ। দ্বিতীয় গোলকটা কত ছিল, কে ইন্টু 1 হোল কিউ। আর 3 নম্বর গোলকটা কত ছিল আয়তন, কে ইন্টু 5/4 হোল কিউ। তাহলে কে ইন্টু এক্স কিউ সমান কী হবে, কে ইন্টু 3/4 হোল কিউ প্লাস কে ইন্টু 1 কিউ প্লাস কে ইন্টু 5/4 কিউ। এই হচ্ছে শর্তানুসারে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব। এবার দেখো এই যে সমীকরণটা পেলাম, এর বাম দিক এবং ডান দিক দুদিকেই প্রত্যেকটা পদেই কে আছে। আমি সবগুলোকে থেকে কে কমন নিয়ে কেটাকে বাদ দিয়ে দিতে পারি। ডান দিকেও সবগুলো পদেই কে আছে, বাম দিকেও কে আছে। তাহলে কেটা আমি ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমি কি পেলাম, এক্স কিউ সমান, সব বাদ হয়ে গেছে কে। প্রথম টার্মটা দেখো কত ছিল, 3/4 হোল কিউ, সেটাকে কিউব করলে কত হবে, 27/64। 3-এর কিউব কত হয় 27, আর 4-এর কিউব হচ্ছে 64, 27/64 প্লাস তারপরটা কী ছিল 1-এর কিউব মানে 1, আর 5/4 হোল কিউব, এটা হবে 125/64। এবার সমান, এটাকে ক্যালকুলেশন করব, যোগ করব, লসাগু কত হবে 64, 27 প্লাস 64 প্লাস 125, এটা যোগ করলে হয় ওপরে 216 আর নিচে 64। তাহলে এক্স কিউ সমান কত পাচ্ছি, 216/64। এবার 216 কার কিউব, 6-এর, আর 64 কার কিউব, 4-এর। তাহলে এক্স কিউ সমান কি লিখতে পারি, তাহলে কি লিখতে পারি, এক্স কিউ সমান 6/4 হোল কিউব, কারণ 216 কার 6-এর হোল কিউব আর 64 কার 4-এর কিউব, তাহলে 6/4 হোল কিউব। তাই এক্স কিউ সমান যদি 6/4 হোল কিউব হয়, তাহলে এক্স সমান কত হবে, 6/4। 6/4 মানে 2 দিয়ে কাটাকাটি করলে উপর নিচে 3/2। তাহলে এক্স সমান কত পাচ্ছি, 3/2। নতুন গোলকে এক্সটা কি, নতুন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কত পেলাম, 3/2। আমাদের কি চেয়েছে, নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কীভাবে পাবো, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান কত হবে, 3/2 গুণিত 2, এত মিটার। তাহলে 2 2 কেটে গেলে 3 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নতুন গোলকের কি ব্যাস 3 মিটার। তাহলে বোঝা গেছে সবার। কি বলছে, ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান 1 হলে ওয়াই সমান -1
এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে অঙ্কটা কি বলেছে ভালো করে প্রথমে বুঝে নিই যে ওয়াই হচ্ছে একটা চলরাশি, সেটা আবার দুটো চলের সমষ্টির সঙ্গে সমান। ওয়াইটা কীরকম? অন্য দুটো চলরাশির সমষ্টির সঙ্গে সমান। সেই দুটো চলরাশি, যে দুটো চলরাশির সমষ্টির সঙ্গে ওয়াই সমান, সেই দুটো চলরাশি আবার কি তাদের মধ্যে একটা, সেই দুটো চলরাশির মধ্যে থেকে একটা এক্স বলে একটা চল আছে, তার সঙ্গে সরল ভেদে আছে। তার মানে ওয়াই যে দুটো চলরাশির সমষ্টির সঙ্গে সমান, তাদের মধ্যে একটা এক্সের সঙ্গে কি ভেদে আছে? সরল ভেদে। এবং অন্য যে চলরাশিটা সেটা এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটা বলে দেওয়া আছে। এবং আরও কিছু তথ্য দেওয়া আছে। কীরকম? যে এক্স সমান 1 হলে ওয়াই সমান -1, এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান হচ্ছে 5। এই দুটো, এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে। এই হচ্ছে অঙ্কটা। এবার আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে যে বলে দেওয়া আছে ওয়াই দুটি চলরাশির সমষ্টির সঙ্গে সমান, সেই দুটো চলরাশি আমরা ধরে নেব। সে যে কোনো নাম দিতে পারি, কিন্তু সেগুলো কীরকম হবে? চলরাশি হবে। তাহলে প্রথমে ধরে নেব ওয়াই সমান পি প্লাস কিউ। এখানে পি আর কিউ কিন্তু চলরাশি, ধ্রুবক নয়, মাথায় রাখতে হবে। তাহলে ওয়াই সমান পি প্লাস কিউ, এটা লিখে দিতে হবে আমাকে। যেহেতু পি আর কিউ কি চলরাশি, লিখে দেবো পাশে, যেখানে পি ও কিউ দুটি চলরাশি। এইটাকে 1 নম্বর দিয়ে দেবো। এই যে ওয়াই সমান পি প্লাস কিউ, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার বলেছে যে এই যে ওয়াইটা যে দুটো চলরাশির সঙ্গে সমান, তাদের মধ্যে একটা হচ্ছে এক্সের সঙ্গে সরল বেঁধে আছে। আমি ধরছি একটা, মানে কোনটা? পি। আমি যে কোনো একটা ধরতে পারি। পিটা হচ্ছে এক্সের সঙ্গে সরল বেঁধে আছে, আর অন্যটা মানে কিউটা তাহলে এক্সের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে লিখব পি এক্সের সাথে সরল বেঁধে আছে। পি এক্সের সাথে সরল বেঁধে আছে। সুতরাং এটাকে কি লিখতে পারি? পি এক্সের সাথে সরল বেঁধে মানে পি ভ্যারিজেজ এক্স। তাহলে পি ভ্যারিজেজ এক্স। পি ভ্যারিজেজ এক্স মানে কি? ভেদের সংজ্ঞা থেকে পি সমান কে ওয়ান ইন্টু এক্স। পি সমান কি? সরল ভেদের যে সংজ্ঞা ছিল, এ ভ্যারিজেজ বি হলে আমরা কি লিখি? এ সমান কে ইন্টু বি। তাহলে কেটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। তা এখানেও তাহলে পি ভ্যারিজেজ এক্স, এটাকে কি লিখতে পারি? পি সমান কে ওয়ান ইন্টু এক্স। তাহলে লিখব পি সমান কে ওয়ান ইন্টু এক্স, যেখানে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে একটা নাম্বারিং করে দেবো, এটা 2 দিলাম। আবার অন্য যে চলরাশিটা মানে কিউ, সেটা কি? এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আবার কিউ এক্সের সাথে ব্যস্ত ভেদে আছে। সুতরাং কিউ ভ্যারিজেজ কী হবে? 1/x। এটাকে ভেদের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি কিউ সমান K2 ইন্টু 1/x, যেখানে K2 অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে 3 নম্বর দেব। আগেরটাকে 2 নম্বর দিয়েছিলাম, এটা 3 নম্বর। তাহলে এই যে 1 নম্বরে কি লিখেছিলাম? ওয়াই সমান পি প্লাস কিউ, 1 নম্বর যেটাকে দিয়েছিলাম। আর 2 নম্বর কি? পি সমান কে ওয়ান ইন্টু এক্স, আর 3 নম্বর কিউ সমান K2 ইন্টু 1/x। এই 1 নম্বরেতে পি আর কিউ এর এই মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে লিখব 1 নম্বরে পি ও কিউ এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে বসিয়ে দিলে কি পাচ্ছি? ওয়াই সমান পি মানে কত? দেখো কে ওয়ান এক্স। তাহলে এটা বসিয়ে দিলাম, পি সমান ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কিউ ছিল, দেখো কিউ ছিল। তাহলে কিউ সমান কত? K2 ইন্টু 1/x। এখানে বসিয়ে দিই, তাহলে K2 ইন্টু 1/x। তাহলে আমরা কি পেলাম? ওয়াই সমান K1 ইন্টু এক্স প্লাস K2 ইন্টু 1/x। এটাকে 4 নম্বর দিয়ে দিলাম। এবার আমাদের যে এক্স এবং ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে, সেগুলোর সাহায্যে K1 আর K2 মধ্যে দুটো সমীকরণ পাবো।
সেই সমীকরণ দুটো আমাদের তৈরি করতে হবে এবং সমীকরণগুলোকে সমাধান করে K1 আর K2 ভেদ ধ্রুবকের মানগুলো বের করতে হবে। সেই মানগুলো যদি আমরা এই 4 নম্বর যে সমীকরণটা পেলাম এখানে বসিয়ে দিই, তাহলে x এবং y এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাব। তাহলে এখন x সমান 1 হলে y সমান -1, তাহলে x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় -1 বসাবো, বসিয়ে দাও। তাহলে -1 সমান k1 ইন্টু 1 প্লাস k2 ইন্টু 1/x মানে 1/1। তাহলে এখানে k1 প্লাস k2 সমান কত পাচ্ছি? -1। একই রকম আরও বলে দেওয়া আছে, আবার কি বলা আছে, x সমান 3 হলে y সমান 5, তাহলে x এর জায়গায় 3 আর y এর জায়গায় 5 বসাবো। তাহলে 4 নম্বরের যে সমীকরণটা ছিল ওখানে 5 সমান k1 ইন্টু 3 প্লাস k2 ইন্টু 1/3। এখান থেকে আমরা কি পাচ্ছি? 3k1 প্লাস 1/3 ইন্টু k2 সমান 5। এটাকে 6 নম্বর দিয়ে দিলাম। এই দুটো 5 এবং 6, 5এতে কি পেয়েছি? k1 আর k2-র মধ্যে একটা সমীকরণ, আর 6এতেও k1 k2-র একটা সমীকরণ। এই দুটো সমীকরণকে তোমরা সমাধান করবে, যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। ক্লাস 9-এ যে পদ্ধতিগুলো শিখেছো সেই যে কোনো পদ্ধতি ইউজ করে সমাধান করতে পারো। আমি এখানে অপনয়নটা ব্যবহার করছি। তাহলে অপনয়নে কি করছি? k1টাকে ক্যান্সেল করব, তার মানে 5 নম্বরটাতে 3 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 5 নম্বর গুণিত 3 করে পাই। 5 নম্বরের প্রত্যেকটা পদে 3 দিয়ে গুণ হবে। তাহলে প্রথমে কত আছে? k1, তাকে গুণ করলে 3k1 প্লাস, তারপরে কত আছে? k2, 3k2 সমান -1কে গুণ করলে -3। 6 নম্বরটা নিচে বসিয়ে দিচ্ছি, 3k1 প্লাস 1/3 ইন্টু k2 সমান 5। এবার এটা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে 3k1টা ক্যান্সেল হয়ে যাবে। 3k2 থেকে 1/3k2 বিয়োগ হবে, এটা লসাগু হবে কত? 3। তাহলে 3 ইন্টু 3 মানে 9k2 মাইনাস k2 সমান -8। এটা বিয়োগ করলে কত হয়? 9k2 থেকে k2 মানে 8k2 সমান 3 দিয়ে 8কে গুণ হয়ে যাবে -24। তাহলে k2 সমান কত পাচ্ছি? দেখো -24/8 ভাগ হলে এটা কত হচ্ছে? -3। তাহলে k2 সমান কত পেলাম? -3। এই k2 এর মানটা আমি যদি 5 নম্বরে বসিয়ে দিই তাহলে k1 এর মান পাবো। তাহলে লিখব 5 নম্বরে k2-র মান বসিয়ে পাই k2-র জায়গায়, তাহলে কত বসাবো? -3। তাহলে k1 প্লাস k2-র জায়গায় কত? -3, -3 সমান -1। তাহলে k1 সমান কত পাচ্ছি? পরের লাইনে লিখছি k1 সমান -3টা ডান দিকে গেলে কি হবে? +3 -1, 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2। তাহলে k1 সমান 2। তাহলে আমরা k1 আর k2-র মান পেয়ে গেলাম। k1 সমান কত পেলাম? 2, আর k2 সমান কত পেলাম? -3। এই k1 আর k2-র মানটা 4 নম্বর যেটা ছিল 4 নম্বরে বসিয়ে দিলে আমরা x এবং y এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাব। তাহলে x এই 4 নম্বরে k1 এর জায়গায় 2 বসাবো আর k2-র জায়গায় -3 বসাবো। তাহলে 4 নম্বরটা কী ছিল দেখে নিই। কী ছিল? y সমান k1 ইন্টু এক্স প্লাস k2 ইন্টু 1/x। এখানে k1 এর জায়গায় 2 আর k2-র জায়গায় -3 বসালে কি পাচ্ছি দেখো। তাহলে লিখব তার আগে 4 নম্বরে k1 ও k2 এর মান বসিয়ে পাই y সমান 2 ইন্টু এক্স, k1 মানে 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু 1/x, কারণ k2 মানে -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -3 ইন্টু 1/x। তাহলে y সমান কত পাচ্ছি? 2x মাইনাস 3/x। এটাই হচ্ছে x এবং y এর মধ্যে সম্পর্ক।